আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো কী অবস্থা, কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আজকেও নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম, কোথায় এই ঘটনাটি ঘটেছে বা এই ঘটনাটির প্রেক্ষাপট কী, সব কিছুই গোপন রাখার অনুরোধ জানিয়েছে। তো তাই আমরা কোনো কিছুই জানালাম না। আর এই ঘটনাতে যতগুলো নাম ইউজ করা হবে প্রত্যেকটা নামই ছদ্মনাম। আর লিসনার্স, শুভদা হরন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন, তো যাদের আমাদের ঘটনাগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এমনকি ভয়েস নোট করেও পাঠাতে পারেন। তো লিসেনার্স, বেশি কথা বাড়াবো না, এবার আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম শুভ ভাই, বরাবর মতো সবসময় আপনার ঘটনাগুলো শুনি, খুব ভালো লাগে আপনার ঘটনাগুলো, তাই ভাবলাম যে একটি ঘটনা পাঠাই। ঘটনাটি অনেক বড়, তাই কিছু সময় হাতে নিয়ে বা কিছু কিছু জায়গা ভুলে যাওয়ার কারণে সব কিছু একসাথে জোট করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তাই এই কারণে এলিসেনারদের কাছেও আমি ক্ষমা অনুরোধ করছি। যাই হোক, ঘটনায় যাই। ভূত প্রেতের ভয় কোনোদিনও ছিল না, এইরকম মানুষ খুঁজে পাওয়া বড়ই অসম্ভব। পূর্ণিমা অথবা অমাবস্যা রাতে হাট বাজার থেকে ফিরতে গিয়ে ভূত দেখে মরে গেছে, এমন রকম ঘটনা আমরা সবাই কম বেশি শুনি। ছোটবেলা আমাদের ভূত প্রেত বিশ্ব ব্যাপক আগ্রহ ছিল। আমি ছোটবেলায় সবচেয়ে বেশি ভূতের গল্প শুনেছি আমার বাবা, আমার দাদির মুখে, এছাড়াও অনেকের মুখেই শুনেছি। তখন আমি এসব গল্প শুনি, কখনো অবিশ্বাস করিনি, সব কিছুই সত্য ভেবেছি। আমার অন্যান্য পরিচিতিদের কাছে শুনেছি যে অনেক ঘটনার বিবরণ, সেই সব ঘটনারই কিছু একটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব, যার একটা ঘটনা ছাড়া বাকি সবগুলোই ঘটনাই আমার এলাকায় ঘটেছে। রাত প্রায় 2টা, আকাশে মেঘের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন চারদিকে কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। মদন শিকদার কোনো এক কারণে দূর কোথাও গিয়েছিলেন, তাই ফিরতে এত রাত হলো। আমাদের বাড়ির সামনেই রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশে একটা লম্বা তালগাছ, জায়গার নাম মোল্লাবাড়ি মোড়। ভাতঝাড়, তালগাছ, ঝিঝিবিজি অবস্থায় থাকা মেহগুনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা এক সময় দিনের বেলাতেই ভয়ানক লাগতো। মদন শিকদার মোল্লা বাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তালগাছটা কাঁপছে, থর থর করে কাঁপছে। কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকালেন না। আবারও বাড়ির দিকে পা বাড়ানো। তাল গাছটার প্রবল ভাবে কাঁপা শুরু করে। হঠাৎ মদন শিকদারের ওপর কে যেন প্রস্রাব করে দেয়। উদ্ভর গন্ধ প্রস্রাবের। মদন শিকদার শরীর ভিজে যায়। মদন শিকদার আর
বিলম্ব না করে এক দৌড়ে বাড়ি এসে পড়ে। বাড়িতে আসার পর লক্ষ্য করে তার শরীরে পুরোটাই শুকনো, একটু ভেজা নেই। এই ধরনের ঘটনা সেই মোল্লা বাড়ির মোড়ে মাঝে মাঝেই ঘটে। মোল্লা বাড়ি সেই মোড় থেকে একটু আগে রাস্তায় বাম পাশে একটা বড় আম গাছ ছিল। ইয়া বড় বড় আম ধরতো সেই গাছে। আষাঢ় মাসে ঝড়ে যখন আম কুড়াতে সেখানে সেই আমতলা যখন মাঝে মাঝে বড় বড় আম মাথায় পড়ে অনেকের অজ্ঞান হয়ে যেত। একদিন স্কুল ছুটি দিয়েছে আমার। আমি তখন ক্লাস 2তে পড়ি। হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরতেছি। এমন সময় পরিস্থিতি কোনো তরুণীর চিৎকার শুনে ছুটে গেলাম সেই আমবাগানের দিকে। গিয়ে দেখি সেই বড় আপু চোখ বড় বড় করে দিকেই তাকিয়ে আছে। যেহেতু তিনি চিৎকার দেওয়ার পর আমিও প্রথম ওখানে গিয়েছি, তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের ইশারায় গাছের ডালের দিকে তাকাতে বললেন। আমি গাছের দিকে তাকালাম। এমন তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। দেখলাম গাছের একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলছে। মাথাটা একটু বেঁকে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এতক্ষণ আবারও মানুষ এসেছে। অনেক মানুষ এসে পড়েছে এখানে। আমি ততক্ষণ প্রায় অজ্ঞান হয়ে গেছি। আসলে এই বয়সে আমার জন্য ঘটনা খুবই ভয়ঙ্কর ছিল। ওই দিন সারাদিন লাশটা গাছে ঝুলেছিল। কেউ নামায়নি। দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশটি দেখার জন্য এসেছিল সেদিন। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আসল ঘটনা হচ্ছে সেই মেয়ের মৃত্যুর পর শুরু হয় মানুষ নানা রকম ভয় ভীতি। এলাকায় অনেকেই দেখতে থাকে। অনেক রাতে সেই মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত ইশারায় ডাকে। তার কয়েকদিন পর এলাকার মুরব্বীদের উদ্বেগে গাছটা কেটে ফেলা হয়। আমার এক বন্ধু নাম রাজীব, আমাদের এলাকারই ছেলে। ও আর ওর সমবয়সী মামা সবুজ একদিন রাতে যাচ্ছিল ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লা বাড়ির মোড় দিয়ে যেতে হয়। সবুজের হাতে টর্চ লাইট। মামা ভাগ্নে গল্প করতে করতে আসছে। এমন সময় ওরা দেখলো সামনে থেকে কিছু একটা ওদের দিকে তীরে পায়ে হেঁটে আসছে। মুখ দিয়ে লালা পড়ছিল আর খুবই ভয়ঙ্কর গর্জন শব্দ করতেছিল। ওরা ভাবলো হয়তো পাগল টাইপের কিছু একটা। ওরা সামনের দিকে এগিয়ে চলল। সেই জিনিসটা যখন ওদের পাশ দিয়ে গেল তখন মনে হলো যেন কাঁচা মাছের গন্ধে চারদিক ছেয়ে গেছে। সবুজ একটু সাহস করে যখন পাশে ফিরে তাকালো তখন দেখা গেল একটা মাছ বিচ্ছু এরকম কিছু একটা 2 ইঞ্চি সমান দাঁত তার। মাছটাকে ছাড়া ওরা আর কিছুই দেখতে পেল না। ওরা ভয় পেয়ে গেল আর কাল বিলান্ত না করে সোজা হাত দিল। রাজীবের বাবা তখন বয়সের যুবক। বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করে পিকনিক করবে।
প্ল্যান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো। আমাদের এলাকার পাশেই বিশাল বড় একটা বিল আছে, নাম কোটাবাড়ি। কোটাবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে। শত বছর ধরে কেউ থাকে না সেই ভিটায়। তবে লোকমুখে আমরা শুনেছি অনেক আগে নাকি ওখানে এক বুড়ি থাকত, তাই সে ভিটার নাম হয়ে গেছে বুড়ি ভিটা। বুড়ি ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড় গাছগাছালি দিয়ে ভরা। দিনের বেলাও কেউ যায় না ওখানে। রাজীবের বাবা আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল, যেহেতু ওখানে কেউ যায় না কখনো, তাই ওই জায়গাটাই ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। ওখানে ছাগলটাকে জবাই করে খাওয়া হবে। অনেক রাত তারা ছাগলটাকে নিয়ে হাজির হলো সেই বুড়ি ভিটায়। ছাগল জবাই করলো। ছাগলের রক্ত যেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাই একটা গর্ত করে তার ভিতরে জবাই দেওয়া হলো। ছাগলটার গলায় যেই গর্তের উপর রেখে তারা ছাগলটাকে জবাই করা শুরু করলো এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলো যে এই গর্তের উপর একটা হাতের ছায়া এসে পড়েছে। রক্ত গর্তে না পড়ে সেই হাতের ছায়াটার উপর গিয়ে পড়ছে এবং রক্তে চুষে খাওয়ার মতো আওয়াজ করে কেউ রক্ত চুষে খাচ্ছে। এলাকায় দুই ভাই রাতের বেলা কোটাবাড়ির বিল ধরে আসছিল। বুড়ির ভিটার কাছাকাছি এসে দেখে বুড়ির ভিটার কারো জানাজায় নামাজ পড়ানো হচ্ছে। তারাও জানাজায় নামাজে শরিক হলো। নামাজের পর সেই বুড়ি ভিটার লাশ দাফন করা হলো। তারাও লাশ দাফনের সহযোগিতা করলো। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইলো এলাকায় কে মারা গেছে। সবাই বলল, কই, কেউ তো মারা যায়নি। আর তার দুশ্চিন্তায় পড়ে গেল। তাহলে গতকাল রাতে তারা কার জানাজা নামাজ পড়ল, কাকে দাফন করলো? ছুটে গেলেন বুড়ি ভিটায়। লোকজন নিয়ে গিয়ে দেখা গেল কোনো কবরই সেখানে নেই। এলাকায় এক হুজুর কাহিনী শুনে সে যখন মাদ্রাসায় পড়তো তখন তাদের এক শিক্ষক তাদেরকে খালি জীবনের গল্প বলতো। তাদের সেই শিক্ষকের সাথে নাকি জিনদের ভালো সম্পর্ক। তারা সেই শিক্ষকের কথাকে গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিতেন। তো সেই শিক্ষক একদিন তাদেরকে প্রমাণ দেখাতে নিয়ে গেল মাদ্রাসায় পেছনে কোনো জনমানবহীন জায়গায়। গভীর রাতে অনেক অপেক্ষা করার পর তারা সবাই জিন দেখতে পেলেন। আকাশে উড়ে যাচ্ছে। তাদেরকে দেখে এক ব্যাগ মিষ্টি ফেলল জিনেরা। তারা সবাই নাকি সেই মিষ্টি খেয়েছিলেন। সব শিক্ষক প্রতিষ্ঠানেরই কিছু অতি পুংটা পোলাপান থাকে। তাদের মাদ্রাসাতেও ছিল। তিনিও সেই পুংটাদের দলেই ছিলেন। তো তারা সিদ্ধান্ত নিলেন তারা কয়েকজন মিলে আবারও সেই জায়গায় যাবেন গভীর রাতে। তারপর দেখবেন সত্যি জিনেরা সেখানে উড়ে কিনা। অনেক রাতে তারা অবস্থান নিলেন সেই জায়গায়। হালকা বাতাস বইছে। মশাদের উপদ্রব কঠোর।
আকাশে কিছু কিছু তারা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ দেখা গেল জিনদের দল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। তারা সবাই ভয় পেলেন। তারা ভেবেছিলেন হয়তো আজও মিষ্টির ব্যাগ নেমে আসবে আকাশ থেকে, কিন্তু মিষ্টি পাওয়া গেল না। জিনেরা মিষ্টির ব্যাগ ফেললো একটা আস্ত মানুষের লাশ। সেই মোল্লা বাড়ির মোড়ে একদিন রাত এক লোক আসছিল। সেই লোক আমাদের এলাকার নতুন এসেছে, বাজার চেনে না, এত রাত্রে বাজার খোলা থাকে কিনা তাও জানে না। মোল্লা বাড়ির মোড়ে এসে তিনি দেখলেন একজন মহিলার মাথার লম্বা এক ঘন্টা টেনে যাচ্ছে। তিনি বাজারে কোন এক দিকে তা জিজ্ঞেস করার জন্য মহিলাকে ডাকলেন, আম্মা, বাজারটা কোন দিকে? মহিলা কোনো সাড়া শব্দ দিল না। আবারও ডাকলেন, সাড়া শব্দ নেই। তৃতীয়বার ডাকার পর মহিলা দাঁড়ালেন। ঘোমটা খুলে হঠাৎ যখন লোকটার দিকে তাকালেন তখন লোকটা অজ্ঞান হয়ে গেলেন। এই রকম বিভৎস চেহারা কাউকে তিনি জীবনেও দেখেনি। মহিলার মুখের মাংসও নেই, চোখ দুটো বের হয়ে যাচ্ছে। এই রকম ঘটনা আমাদের এলাকায় অনেক ঘটেছে। মাঝে মাঝে হয়তো অনেকের জীবনে এইসব ঘটনা ঘটেছে, কিন্তু ভয়ে তারা কিছু প্রকাশ করে না। হয়তো এর চাইতেও ভয়ানক ঘটনা ঘটে গেছে অনেকের জীবনে। আমাদের অজান্তেই তারা সেই সব অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে আমাদের মাঝে। আমি ভূত পেত অবিশ্বাসী, তবুও আমি একা একা রাতের বেলা তেমন একটা বের হই না। কখনো মনে হয় না সেই কেটে ফেলা আম গাছটার নিচেও দাঁড়িয়ে কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এখনো মনে হয় কোনো এক মহিলা লম্বা ঘোমটা টেনে হেঁটে হেঁটে যাচ্ছে মোল্লা বাড়ির মোড়ে। এখনো মনে হয় মোল্লা বাড়ির মোড়ে তাল গাছটা কেঁপে কেঁপে যায়। মনে হয় কোঠাবাড়ি বুড়ি ভিটার একটা হাতের ছায়া খুঁজে ফিরে তাজা রক্তের সন্ধানে। এই বলে প্রিয় লিসেনার্স, তিনি তার ঘটনাটি এখানেই শেষ করলেন। ঘটনাটি খুব ভালো লাগলো, খুব ভয়ও ছিল। জানি না আপনাদের কাছে কীরকম লেগেছে ঘটনাটি। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, হয়তো গুছিয়ে বলতে পারিনি, এ কারণে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। হয়তো আস্তে ধীরে আরও ভালো ভালো ঘটনা আসবে। আপনারা যেরকম ঘটনা পাঠাবেন সেরকম ঘটনা আপনাদের কাছে আমি বলতে পারবো, এমনকি পড়ে শোনাতে পারবো। তো প্রিয় লিসেনার্স, শুভদা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন শ্রোতা বন্ধুরা হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আপনারা নিজেদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা জানাতে চান, বা আপনার বন্ধুদের কিছু ঘটনা জানাতে চান, বা আপনার ফ্যামিলির কিছু ঘটনা আপনারা জানাতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই ছিল। তা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘটনাটি যিনি পাঠিয়েছেন, তার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে। তো এই বলে আমার ঘটনাটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।